ইরানে বিক্ষোভ রূপ নিল সহিংসতায়। বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য সহ নিহত ৬, পুলিশ সহ আহত বহু মানুষ। আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি নির্বাসিত যুবরাজের। গাজায় মানবিক সহায়তা দেয়া ৩৭টি সংস্থার লাইসেন্স বাতিল করল ইসরায়েল। তীব্র নিন্দা আন্তর্জাতিক সম্প্রদায়ের। ফিলিস্তিনের সমর্থনে তুরস্কে বিশাল সমাবেশ। তাইওয়ানকে চীনের সঙ্গে একত্রিত করার ঘোষণা প্রেসিডেন্ট শি জিনপিং এর। সতর্ক থাকার আহ্বান তাইপের। দ্বীপটি ঘিরে বেইজিং এর মহড়ায় পশ্চিমাদের উদ্বেগ। এবং নিউ ইয়র্কে প্রথম মুসলিম মেয়র মামদানির অভিষেক। দায়িত্ব নিয়েই ৩টি নির্বাহী আদেশে সই। সব ধর্ম বর্ণের মানুষের অধিকার নিশ্চিতের অঙ্গীকার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। টানা ৬ষ্ঠ দিনের মতো বিক্ষোভে উত্তাল ইরান। লরেস্তান প্রদেশের আলাদা শহরে সংঘর্ষে বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য সহ ৪ জন নিহত হয়েছেন। চাহার মাহাল ও বাখতিয়ারি প্রদেশের সহিংসতায় প্রাণ হারিয়েছেন আরও ২ জন। আহত হয়েছেন পুলিশ সহ বহু মানুষ। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নির্বাসিত যুবরাজ রেজা শাহ পাহলভি আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন। আর এই পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ব্যাপক মুদ্রাস্ফীতি ও রিয়ালের দরপতনের জেরে ইরান জুড়ে চলছে বিক্ষোভ, যা ছড়িয়ে পড়েছে দেশটির একাধিক প্রদেশেও। কোথাও কোথাও বিক্ষোভ থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ঘটেছে প্রাণহানির ঘটনাও। গণমাধ্যম জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ইরানের পশ্চিমাঞ্চলের লোরেস্তান প্রদেশে একটি পুলিশ স্টেশনে হামলা চালায় বিক্ষোভকারীরা। এক পর্যায়ে পুলিশের দিকে পাথর ছোড়ার পাশাপাশি বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। এ ঘটনায় কয়েকজনকে আটক করে তাদের কাছ থেকে অস্ত্র জব্দ করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার সকালে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চাহার মাহাল ও বাখতিয়ারি প্রদেশে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়। এছাড়া বুধবার দেশটির লোরেস্তান প্রদেশে সহিংসতায় নিজেদের একজন সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। ওই দিন বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তারেরও ঘটনা ঘটে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আগুনে ঘি ঢালেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা শাহ পাহলভি। নতুন বছরের এক বার্তায় আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চান তিনি। গেল রোববার তেহরানের খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানের রিয়ালের মান রেকর্ড সর্বনিম্ন স্তরে পৌঁছায়। এর পরপরই বিক্ষোভ ও ধর্মঘট করেন নাগরিকরা। নাসরিন রুমি, সময় সংবাদ। গাজায় মানবিক সহায়তা দেয়া ৩৭টি আন্তর্জাতিক সংস্থার লাইসেন্স বাতিল করেছে ইসরায়েল। এই ঘটনার নিন্দা জানিয়েছে খোদ ইসরায়েলের ১৯টি মানবাধিকার সংস্থা। উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোও। এদিকে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েলি আগ্রাসনে নাবলুসে আরও এক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। শীতের তীব্রতায় মারা গেছে শিশুও। গাজায় যুদ্ধবিরতি কাগজে কলমে থাকলেও তা প্রতিনিয়ত ভঙ্গ করছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার উপত্যকার নাবালুস শহরের কাছে হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। দক্ষিণ গাজার রাফা শহরের উত্তরে একটি হেলিকপ্টার ও সামরিক যান থেকে গুলিবর্ষণেরও খবর পাওয়া গেছে। গাজা সিটির পূর্বাঞ্চল খান ইউনিস এমনকি মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে দখলদাররা। হামলায় ধ্বংস হয়ে যায় জাবালিয়া ক্যাম্পও। অধিকৃত পশ্চিম তীরেও থেমে নেই দখলদারদের আগ্রাসন। একদিকে ইসরায়েলি বাহিনী, অন্যদিকে বসতি স্থাপনকারীদের হামলা। দুটোই সেখানে নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবারও বেথেলহেমে ইসরায়েলি সেনাদের তল্লাশি অভিযান ঘিরে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয়েছে। হেব্রনে কৃষি স্থাপনা ধ্বংস ও লুটপাট চালিয়েছে বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনি সূত্রগুলো বলছে, পশ্চিম তীর জুড়ে স্থানীয়দের ওপর বসতি স্থাপনকারীদের হামলা বেশিরভাগ সময় ইসরায়েলি বাহিনীর উপস্থিতিতেই ঘটছে। এমনকি জেরুজালেমে আল আকসা মসজিদ প্রাঙ্গণে ২০০-র বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। এদিকে গাজায় মানবিক সহায়তা দেয়া ৩৭টি আন্তর্জাতিক সংস্থার লাইসেন্স বাতিল করেছে ইসরায়েল, যার মধ্যে ডক্টরস উইদাউট বর্ডার্সও রয়েছে। ইসরায়েলি সরকারের দাবি, এসব সংস্থা ফিলিস্তিনিদের সহায়তা করার আড়ালে হামাসের সঙ্গে যুক্ত রয়েছে, যদিও এ বিষয়ে কোনো প্রমাণ দেখেনি দেশটি। নেতানিয়াহু সরকারের এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলো। ৩৭টি আন্তর্জাতিক সংস্থার লাইসেন্স বাতিলের ঘটনায় নিন্দা জানিয়েছে খোদ ইসরায়েলের ১৯
19টি মানবাধিকার সংস্থা। এক যৌথ বিবৃতিতে এ ধরনের পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানিয়েছে আদালাহ সহ অন্যান্য সংস্থাগুলো। নাসরিন রুমি, সময় সংবাদ। এদিকে গাজার প্রতি সংহতি জানিয়ে তুরস্কে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইস্তাম্বুলে আয়োজিত এই সমাবেশে অংশ নেন হাজার হাজার মানুষ। স্থানীয় সময় বৃহস্পতিবার ইস্তাম্বুলের গালাতা ব্রিজে তুর্কিশ ইউথ ফাউন্ডেশন ও ন্যাশনাল উইল প্ল্যাটফর্ম এই সমাবেশের আয়োজন করে। ওই প্ল্যাটফর্মে রয়েছে 300-র বেশি ফিলিস্তিনপন্থী ও ইসলামিক সংগঠন। সমাবেশে ইসরায়েলের সামরিক অভিযানের কড়া সমালোচনা করেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান। এ সময় গাজার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। সমাবেশে তুরস্ক ও ফিলিস্তিনের পতাকায় ভরে ওঠে পুরো এলাকা। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলের হামলায় উপত্যকাটিতে এখন পর্যন্ত ৭১,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অভিষেক হলো প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানির। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণের পর দায়িত্ব নিয়েই আবাসন ও ভাড়াটিয়াদের সুরক্ষায় 3টি নির্বাহী আদেশে সই করেন। আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তিনি বলেন, ধনী গরিব নির্বিশেষে সব ধর্মবর্ণের মানুষের অধিকার ও সমতা নিশ্চিত করবেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মুহুর্মুহ করতালি ও হর্ষধ্বনির মধ্যে স্ত্রীকে নিয়ে অভিষেক অনুষ্ঠানে হাজির হন নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান। পরে বিভিন্ন ধর্মীয় নেতাদের উপস্থিতিতে কোরআন থেকে তেলাওয়াত করেন ইমাম খালিদ লতিফ। কোরআন শরীফ ছুঁয়ে শপথ নেন 34 বছর বয়সী জোহরান মামদানি। তাকে শপথ বাক্য পাঠ করান ভারমন্ডের সিনেটর বার্নি স্যান্ডার্স। -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সিটি হলের সামনে হাজির হাজারো মানুষের উদ্দেশ্যে মামদানি বলেন, সবার জন্য সাম্যের এক নিউ ইয়র্ক গড়ে তুলবেন, যেখানে ধনী গরিব ও ধর্ম বর্ণের মধ্যে কোনো ব্যবধান থাকবে না। স্ট্যাটেন আইল্যান্ডের PS22 স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা মামদানিকে স্বাগত জানিয়ে সঙ্গীত পরিবেশন করেন। গান, কবিতা আবৃত্তি ও অভিবাসীদের বক্তব্যে অনন্য হয়ে ওঠে অভিষেক অনুষ্ঠান। ভেনেজুয়েলার একজন অভিবাসীর হাতে থাকা বাইবেল ছুঁয়ে শপথ নেন নির্বাচিত পাবলিক অ্যাডভোকেট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের কংগ্রেস ওমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ ও জোহরান মামদানির ভারতীয় বংশোদ্ভূত বাবা মা। দায়িত্ব নেওয়ার পরপরই আবাসন ও ভাড়াটিয়াদের সুরক্ষায় 3টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন নিউ ইয়র্কের নতুন মেয়র। পরে সংবাদ সম্মেলনে মামদানি বলেন, অ্যাপার্টমেন্ট ভবনের দেউলিয়া ঘোষণার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেবে তার প্রশাসন। এ যেন সত্যিকার অর্থেই নিউ ইয়র্ক সহ পুরো যুক্তরাষ্ট্রে নতুন যুগের সূচনা। এখন পরবর্তী 4 বছর নতুন মেয়র কতটুকু নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, অভিবাসীদের সমস্যা ও সংকট দূর করা সহ নিম্ন ও মধ্যবিত্তের প্রত্যাশা কিভাবে পূরণ করেন, তাই দেখার অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, সিটি হল, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন দেশের প্রবাসীদের মাঝেও। মালদ্বীপে তার স্মরণে খোলা হয়েছে শোক বই। বিভিন্ন দেশের কূটনীতিকরা জানাচ্ছেন সমবেদনা। এদিকে বিশ্বের বিভিন্ন দেশের মতো মালয়েশিয়ায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা হয়েছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা হয়েছে। এতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। এদিন বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত হয়। ওনার মৃত্যুর পর আমরা দেখতে পেয়েছি সমস্ত মানুষ অকাতরে বলছেন যে বাংলাদেশ অভিভাবক শূন্য হয়েছে। আসলে অভিভাবক শূন্য হয়েছে। বাংলাদেশ ওনাকে কি দিয়েছে আমরা জানি না, কিন্তু বাংলাদেশের জন্য উনি ওনার জীবনটা দিয়ে গেছে। গণতন্ত্রের অতন্ত্র প্রহরী আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন। দেশের এই সংকটকালে যাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। আমাদের অনেক আশা ভরসা ছিল যে এই সাধারণ নির্বাচনে অন্তত পক্ষে কিছুদিনের জন্য প্রধানমন্ত্রী হবে, সে আশাটাও আমাদের পূর্ণ হলো না। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। তার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে 30 ডিসেম্বর থেকে দেশটির বাংলাদেশ চ্যান্সারি ভবনে খোলা হয়েছে শোক বই।
শোক বইতে এরই মধ্যে সই করেছেন বাংলাদেশ, যুক্তরাজ্য, ভারত ও শ্রীলঙ্কার হাই কমিশনার। শোক বার্তায় তারা বেগম খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান। এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানান মালদ্বীপের প্রেসিডেন্ট সহ দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তারা। বেগম জিয়ার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান তারা। বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল। এতে অংশ নেন আমিরাত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাহফিলে বেগম জিয়ার দেখানো পথ অনুসরণ করে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। নাসরিন রুমি, সময় সংবাদ। সুইজারল্যান্ডে রিসর্টের একটি পানশালায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত 40 জন নিহতের তথ্য জানিয়েছে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম। আহত হয়েছেন 100-র বেশি মানুষ। তাদের মধ্যে বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক। আর সংশ্লিষ্টরা বলছেন এটি কোনো হামলা নয়, তবে আগুনের কারণ জানতে চলছে তদন্ত। আনন্দ রূপ নিল বিষাদে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে সুইজারল্যান্ডের বিলাসবহুল স্কি রিসোর্ট শহর ক্রাস মন্টানার একটি জনপ্রিয় পানশালায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। হতাহত হন বহু মানুষ। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুসারে নতুন বছর উদযাপন করতে লে কনস্টেলেশন নামের ওই পানশালায় জড়ো হন বহু মানুষ। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ভেতরে আটকা পড়েন অনেকে। পুলিশ জানায় এখনও সুনির্দিষ্ট মৃতের সংখ্যা নিশ্চিত করা যায়নি। আহতদের বেশিরভাগই মারাত্মক দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে মোতায়েন করা হয় 10টি হেলিকপ্টার, 40টি অ্যাম্বুলেন্স এবং 150 জন উদ্ধারকর্মী। স্থানীয় হাসপাতালের আইসিইউ পূর্ণ হয়ে যাওয়ায় রোগী অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে। একই সঙ্গে জারি করা হয়েছে নো ফ্লাই জোন। সংশ্লিষ্টরা বলছেন এটি কোনো হামলা নয়, তবে আগুনের কারণ জানতে তদন্ত চলছে। বিভিন্ন দেশের নাগরিকরা এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে তারা। এছাড়া নিহতদের শনাক্ত করতে সময় লাগবে বলেও জানানো হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। মিয়ানমারের রাজধানী নেইপিদোর দক্ষিণাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীর সিরিজ হামলায় অন্তত 40 জান্তা সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার এই হামলার বিষয়টি জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় সকালে বাগো অঞ্চলে সেনাদের ক্যাম্পে প্রথম দফা হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা। এ সময় সেখানে কয়েকজন নিহত হয়। একই দিন আরও 2টি স্থানে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় বেশ কয়েকজন সেনা প্রাণ হারায়। জব্দ করা হয় বিপুল পরিমাণ গোলাবারুদ। দিনভর দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে বলে গণমাধ্যমে জানান বাসিন্দারা। ভয়ে অনেকে গ্রাম ছেড়ে পালিয়ে গেছেন বলেও জানা গেছে। ভারতের মধ্যপ্রদেশে দূষিত পানি পান করে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। ইন্দোর শহরে আরও বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে আক্রান্তদের মধ্যে ডায়রিয়া, বমি ও উচ্চ জ্বরের উপসর্গ দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্দোরের ক্ষতিগ্রস্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নজরদারি চালাচ্ছে স্বাস্থ্য বিভাগ। সেই সঙ্গে সম্ভাব্য দূষণের উৎস শনাক্তেরও চেষ্টা চালানো হচ্ছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বাসিন্দারা আগেই পানিতে দুর্গন্ধের অভিযোগ করলেও কোনো দ্রুত পদক্ষেপ নেওয়া হয়নি। মাত্র 2 সেকেন্ডেই ট্রেনের গতি উঠবে ঘন্টায় 700 কিলোমিটার পর্যন্ত। কৃত্রিম চুম্বকের মাধ্যমে এমন অভাবনীয় প্রযুক্তির আবিষ্কার করেছে চীন। সুপার কন্ডাক্টিং ইলেকট্রিক ম্যাগলেভ প্রযুক্তিতে এক অভাবনীয় বিশ্ব রেকর্ড গড়েছে চীন। দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির একটি গবেষক দল ইঞ্জিন চালু হওয়ার মাত্র 2 সেকেন্ডের মাথায় ঘন্টায় 700 কিলোমিটার গতি তুলতে সক্ষম এমন ট্রেনের ইঞ্জিন আবিষ্কার করেছে। 400 মিটারের রেল লাইনে 1 টন ওজনের একটি ট্রেনে এ পরীক্ষা চালানো হয়। বলা হচ্ছে এ প্রযুক্তি চীনের ভ্যাকুয়াম টিউব ম্যাগলেভ বা অতি উচ্চ গতিতে যাতায়াত ব্যবস্থার পথ প্রশস্ত করল। এটি শুধু ট্রেন নয়, মহাকাশযানের বুস্ট লঞ্চ ও বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায় নতুন দিগন্তের উন্মোচন করবে।
এটি বছরের পর বছর ধরে করা একটি প্রচেষ্টার ফসল। আমরা অতি উচ্চগতি সম্পন্ন ইলেকট্রোম্যাগনেটিক প্রোপালশন, ইলেকট্রিক সাসপেনশন ও সুপার কন্ডাক্টিং ম্যাগলেভ পদ্ধতির প্রযুক্তি অর্জনে সফল হয়েছি। এই আবিষ্কার চীনের উচ্চগতির পরিবহন ব্যবস্থার গবেষণা উন্নয়নে সহায়ক হবে। ইলেকট্রিক সাসপেনশন প্রযুক্তি ট্রেনটিকে লাইনের উপর ভাসিয়ে রাখে। সুপার কন্ডাক্টিং ম্যাগলেভ প্রযুক্তি ঘর্ষণহীন চলাচলের জন্য একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করে এবং ইলেকট্রোম্যাগনেটিক প্রপালশন যানটিকে অবিশ্বাস্য গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। পরীক্ষামূলক ট্রেনটি চালুর পর সফলভাবে কাঙ্ক্ষিত দূরত্বে থামাতে সক্ষম হন বিজ্ঞানীরা, যেটি বিশ্বে যোগাযোগ ব্যবস্থাকে অভূতপূর্ব উন্নয়নের দিকে নিয়ে যাবে বলে মনে করেন গবেষক দলের সদস্যরা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ায় অভিবাসন প্রত্যাশীবাহী নৌকা ডুবে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির উত্তর পশ্চিম উপকূলে নৌকা উল্টে এই দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে 200-র বেশি অভিবাসন প্রত্যাশী ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। এ পর্যন্ত 96 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানানো হয়েছে। তবে তারা কোন দেশের বাসিন্দা তা নির্দিষ্ট করে জানা যায়নি। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে একটি গির্জায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার নববর্ষের সময় ভন্ডেলকার্ক গির্জায় চূড়ায় আগুন লাগে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। গণমাধ্যম বলছে আগুন থেকে জ্বলন্ত ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি বাড়িতে। বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কলকাতার রাস্তায় আজও শোনা যায় সেই পরিচিত টিং টিং ঘণ্টার শব্দ, কিন্তু সেই শব্দ আর কতদিন? কারণ এশিয়ার প্রাচীনতম, ভারতের একমাত্র ট্রাম ব্যবস্থা আজ অস্তিত্বের সংকটে। যানজটের যুক্তি দেখিয়ে ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের, আর সেই সিদ্ধান্তের বিরোধিতায় রাস্তায় নামতে যাচ্ছেন সাধারণ মানুষ, ট্রাম প্রেমী ও ঐতিহ্য সংরক্ষণকারীরা। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। প্রজন্মের পর প্রজন্ম ধরে কলকাতার ইতিহাস সঙ্গে জড়িয়ে রয়েছে ট্রাম। ঔপনিবেশিক অতীতের সাক্ষী হয়ে আজও শহরের ব্যস্ত রাস্তায় নিজস্ব এক ছন্দে ধীর গতিতে চলে এই ট্রাম। 1873 সালে ঘোড়ায় টানা ট্রাম দিয়ে যাত্রা শুরু হয়। 1902 সালে বিদ্যুতায়িত হয় কলকাতার ট্রাম। এক সময় 52টি রুটে চলত এই পরিষেবা। তবে সময়ের সঙ্গে সঙ্গে কমেছে রুট, কমেছে ট্রামের সংখ্যাও। 1970-এর দশকে যেখানে চলত শত শত রুটে, 2015 সালে তা নেমে আসে 25টি রুটে। আর বর্তমানে চালু রয়েছে মাত্র 2টি রুট। 2024 সালে সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী যানজটের যুক্তি দেখিয়ে ট্রাম ব্যবস্থা বন্ধ করার পরিকল্পনার কথা ঘোষণা করেন। শুধু একটি ছোট্ট হেরিটেজ রুট রাখার প্রস্তাব দেয় রাজ্য সরকার। এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয় বিতর্ক, ক্ষোভ আর আইনি লড়াই। কোনো একদিন যদি সত্যি শহর থেকে ট্রাম হারিয়ে যায় তাহলে আমি অনেক কষ্ট পাবো, কারণ আমি নিজেকেও যতটা ভালোবাসি তার চেয়েও বেশি ভালোবাসি আমার ট্রামকে। যদি এ যান একদিন হারিয়ে যায়, মনে হবে যেন আমার শরীরেরই একটি অংশ আমাকে ছেড়ে চলে গেছে। বাসের চেয়ে সস্তা ভাড়া, মাত্র 7 টাকা ভাড়ায় ট্রামে যাতায়াত করা যায় এখনো। যদিও গতি কম থাকায় অনেকেই ট্রাম এড়িয়ে চলেন। তবুও এই ট্রাম শুধু পরিবহন নয়, শহরের মানুষের কাছে এটা কলকাতার আত্মপরিচয়ও। 2016 সাল থেকে ট্রাম রক্ষার আন্দোলন চালিয়ে যাচ্ছে ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। তাদের দাবি, ট্রাম শুধু ঐতিহ্য নয়, বরং এটি পরিবেশ বান্ধব, শক্তি সাশ্রয়ী এবং ইলেকট্রনিক বাসের থেকেও সস্তা পরিবহন ব্যবস্থা। বিশ্বের 450টির বেশি শহর যেখানে নতুন করে ট্রাম ফিরিয়ে আনছে, সেখানে কলকাতা উল্টো পথে হাঁটছে, এমনটাই অভিযোগ আন্দোলনকারীদের। 2016 সাল থেকে আমাদের প্রিয় ট্রামগুলোর সঙ্গে যা ঘটছে তা ভীষণই দুঃখজনক ও লজ্জাজনক। বিশ্বজুড়ে যখন 450টিরও বেশি শহর নতুন করে ট্রাম চালু করছে, ট্রাম ব্যবস্থাকে ফিরিয়ে আনছে ও আধুনিক করছে, তখন কলকাতায় আমরা উল্টো পথে হাঁটছি। ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে চলছে মামলাও। পরিষেবাটি কিভাবে রক্ষা করা যায় তা খতিয়ে দেখতে আদালত একটি পরামর্শদাতা কমিটিও গঠন করেছে। আদালতের নির্দেশে আপাতত ট্রাম চলছে। প্রশ্ন তবুও একটাই, আর কতদিন সিটি অফ জয়ের রাস্তায় ট্রামের চাকা গড়াতে দেখবে কলকাতাবাসী? সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।
সৌদি আরবের রিয়াদে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে কিডদিয়ার 6 ফ্ল্যাগস থিম পার্ক। বিশেষ থিম এবং রাইড পর্যটকদের নতুন অভিজ্ঞতা উপহার দেবে এমন আশা সংশ্লিষ্টদের। বিপুল জনসমাগমে পার্কে উপচে পড়া ভিড়, উচ্ছ্বসিত দর্শকরা হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করছেন। শিশু থেকে বড় সবাই আগ্রহ নিয়ে জড়ো হচ্ছেন রাইড এবং খেলার স্থানে। মূল প্রবেশদ্বার থেকে শুরু করে প্রতিটি অংশই সাজানো বাহারি সব থিমে। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিডদিয়া সিটি ফ্ল্যাগশিপ পার্কে দেখা যায় এমন দৃশ্য। উত্তর আমেরিকার বাইরে 6 ফ্ল্যাগস থিম পার্কের এটি প্রথম শাখা, যা উচ্চপদস্থ সৌদি কর্মকর্তা ও অতিথিদের উপস্থিতিতে উদ্বোধন করা হয়। পার্কটিতে রয়েছে 6টি থিমল্যান্ড, যার প্রতিটি সৌদি সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে, যা অন্য কোনো পার্কে সহজে পাওয়া যাবে না। এছাড়াও রয়েছে রোলার কোস্টার সহ বিভিন্ন ধরনের রাইড ও বিনোদনমূলক কর্মকাণ্ডের ব্যবস্থা, যেখানে দর্শনার্থীরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। ভিশন 2030 অনুযায়ী দেশটির বিনোদন ও পর্যটন খাতে এটি নতুন মাত্রা যোগ করতে চলেছে বলে মনে করছেন পার্কটির প্রতিষ্ঠাতা। আমি 6 বছরের বেশি সময় ধরে এই প্রকল্পে কাজ করেছি। আমাদের 6টি ল্যান্ড সৌদি সংস্কৃতির সঙ্গে সংযোগ স্থাপন করেছে। নতুন থিমগুলো শুধুমাত্র এই পার্কেই থাকবে, যা হবে বিশ্বের পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ। ভবিষ্যতে পার্কটিতে আরও অনেক আকর্ষণ যোগ হওয়ার সম্ভাবনা আছে। অ্যাকোয়ারাবিয়া ওয়াটার পার্ক, F1 রেস ট্র্যাক, টেনিস, গলফ সহ বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম ধাপে ধাপে খোলার পরিকল্পনা আছে। তাই কিডদিয়ার 6 ফ্ল্যাগসকে শহরটির প্রথম বিনোদন সম্পদ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে ঐতিহ্যবাহী বল ড্রপের মধ্য দিয়ে খ্রিস্টীয় নববর্ষ উদযাপন করেছে যুক্তরাষ্ট্রের মানুষ। স্থানীয় সময় রাত 11:59 কাউন্টডাউনের মাধ্যমে শুরু হয় নতুন বছর বরণের উৎসব। 2026 সালে যুক্তরাষ্ট্রে উদযাপিত হবে স্বাধীনতার 250 বছর, তাই এবার বর্ষবরণের আনন্দ দেশটিতে যোগ করেছে বাড়তি মাত্রা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। নিউজিল্যান্ড দিয়ে শুরু হয়ে ভৌগোলিক মানচিত্রে সবচেয়ে পশ্চিমের দেশ হিসেবে বর্ষবরণের সব শেষ উৎসবে মাতল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রাত 11:59 পর কাউন্টডাউনের মাধ্যমে শুরু হয় নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ইংরেজি নববর্ষ উদযাপন। তুমুল হর্ষধ্বনি, রং বেরঙের কাগজ আর বেলুন উড়িয়ে নতুন বছরকে বরণ করে নেন মানুষ। ঘড়ির কাঁটায় 12টা বাজতেই 12,350 পাউন্ড ওজনের নতুন কনস্টেলেশন বলটি উপর থেকে নিচের দিকে নামতে শুরু করে। রঙিন আতশবাজিতে ছেয়ে যায় নিউ ইয়র্কের আকাশ। বিশ্বের ঐতিহ্যবাহী এই বল ড্রপ দেখতে টাইমস স্কয়ারে তখন 10 লাখেরও বেশি মানুষ। Really very nice to be here and so many people celebrating New Year, and I'm literally very excited. So it's a great opportunity to mingle with everyone, and it's like crazy going here. Excited and optimistic for the New Year's. I'm so excited. 2026 সাল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর। এ উপলক্ষে 12:04 যুক্তরাষ্ট্রের পতাকার 3টি রং লাল, সাদা ও নীলের 2000 পাউন্ডের বিশেষ কনফেটি ছোড়া হয় আকাশে। আয়োজকরা জানান 1907 সালে শুরু হওয়া বল ড্রপ এবছর প্রথমবারের মতো 2 বার অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস 4 জুলাইয়ে আবারও টাইমস স্কয়ারে হবে বল ড্রপ। এর আগে বর্ষবরণের জমকালো আয়োজনে পারফর্ম করেন ডায়ানা রস, মারেন মরিস ও অ্যানা বারবারা এবং লিটল বিগ টাউন ও টোনস অ্যান্ড আইয়ের মতো জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও ব্যান্ড দল। এই উচ্ছ্বাস আনন্দ নতুন বছরকে বরণ করে নেয়ার। বহু ভাষাভাষী, ধর্ম ও বর্ণের শহর নিউ ইয়র্ক। এই বল ড্রপ শুধু বর্ষবরণ উদযাপন নয়, বিশ্বব্যাপী মানুষের মধ্যে আনন্দ ও প্রত্যাশা ভাগ করে নেয়ার একটি প্রতীক, যেখানে যুক্তরাষ্ট্রে সবার জন্য সমান অধিকার ও বিশ্ব শান্তির জয়গান গাইলেন সবাই। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, টাইমস স্কয়ার, নিউ ইয়র্ক। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মেয়ে কিম জু অ্যা প্রথমবারের মতো জনসমক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার নতুন বছরের প্রথম দিনে তিনি বাবা মায়ের সঙ্গে সাবেক নেতাদের সমাধিতে উপস্থিত হন। রাষ্ট্রীয় টেলিভিশন KRT জানায়, কুমসুসান সমাধিসৌধে কিম জং উনের সঙ্গে ছিলেন তার স্ত্রী
রি সল জু ও মেয়ে কিম জু অ্যা। পাশাপাশি ছিলেন জ্যেষ্ঠ কর্মকর্তারাও। গত 3 বছরে রাষ্ট্রীয় আয়োজনে কিম জু অ্যার উপস্থিতি ক্রমেই বাড়ছে। বিশ্লেষক ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার মতে এতে চতুর্থ প্রজন্মের নেতৃত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা তীব্র হয়েছে। এবারে নববর্ষ উদযাপনেও অংশ নেন কিম জু অ্যা। গেল সেপ্টেম্বরে বাবার সঙ্গে বেইজিং সফরের মাধ্যমে তার প্রথম প্রকাশ্য বিদেশ সফরও হয়। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইরানে বিক্ষোভ রূপ নিল সহিংসতায়। বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য সহ নিহত 6, পুলিশ সহ আহত বহু মানুষ। আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি নির্বাসিত যুবরাজের। এবং গাজায় মানবিক সহায়তা দেয়া 37টি সংস্থার লাইসেন্স বাতিল করল ইসরায়েল। তীব্র নিন্দা আন্তর্জাতিক সম্প্রদায়ের। ফিলিস্তিনের সমর্থনে তুরস্কে বিশাল সমাবেশ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন মালিহা সুরাবর্দী। ধন্যবাদ মাকসুম আলম খান। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।